নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ কম বেশি সন্ধে 7টায় আন্তর্জাতিক বিষয় নিয়ে দেখুন, নজিরবিহীন অবরোধেও কিভাবে রাশিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়ালো তাই নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে নজিরবিহীন অবরোধেও কিভাবে রাশিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়ালো। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। জানলে আশ্চর্য হয়ে যাবেন যে রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে পশ্চিমারা রাশিয়ার অর্থনীতির ওপর 16,000-এরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে। উদ্দেশ্য ছিল রাশিয়াকে একেবারে পঙ্গু করে দেওয়া, যাতে তারা যুদ্ধে অর্থায়ন করতে ব্যর্থ হয়, পরাজয় স্বীকার করে এবং ফলস্বরূপ ইউক্রেন স্বাধীন হয়। ইউক্রেনের বর্তমান সরকারের ন্যাটোর এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার লক্ষ্যে মার্কিন প্ররোচিত উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্যেও রাশিয়াকে পঙ্গু করা দরকার ছিল। এখানে স্মরণ করা দরকার যে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে এবং ওয়ার্স চুক্তি ভেঙে যায়, তখন পশ্চিমারা রাশিয়াকে প্রতিশ্রুতি দিয়েছিল যে কখনোই, বিশেষ করে পোল্যান্ডের পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণ হবে না। তাই ন্যাটোর সদস্য হওয়ার জন্য ইউক্রেনের যে কোনো উদ্যোগে, যে কোনো চেষ্টায় রাশিয়ার আপত্তি জানানো স্বাভাবিক এবং সেটাই তারা জানিয়ে আসছিল। ইউক্রেনের একটা বড় সংখ্যক মানুষ আবার রুশ ভাষায় কথা বলেন। ডনবাস এবং ক্রিমিয়ায় রুশ ভাষীদের সংখ্যা ইউক্রেনীয় ভাষীদের চেয়েও বেশি। ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো ফ্রান্স এবং জার্মানির নেতাদের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করেছিলেন, যা চুক্তি মিনস্ক চুক্তি নামে খ্যাত। চুক্তিতে ডনবাস এলাকা অর্থাৎ দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলের সার্বভৌমত্ব এবং রুশ ভাষীদের স্বাধীনতা নিশ্চিত হয়, তাদের ভাষা এবং সংস্কৃতি সংরক্ষিত হয়। কিন্তু ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই চুক্তি অমান্য করেছেন। ন্যাটো এবং ইইউর সদস্য হওয়া, মিনস্ক চুক্তি অমান্য করা, ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া এবং অর্থ ও অস্ত্র দিয়ে রুশভাষী বিদ্রোহীদের দমন করা, রুশ ভাষা এবং সংস্কৃতি চর্চায় বাধা দেওয়া, সবই মার্কিন মদদেরই ফল। কিন্তু এই জন্যই জেফ্রি স্যাক্স, রিচার্ড ডেভিড উলফ, জন মার্সেইমার সহ প্রায় সমস্ত মার্কিন বুদ্ধিজীবী ইউক্রেনের বর্তমান দুর্দশার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকেই দায়ী করেন। এখন বিশ্বব্যাপী একটা প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে, আর তা হলো নিষেধাজ্ঞাগুলো কি কাজ করছে? এই প্রশ্নে রাশিয়ার অর্থনীতির সূচকগুলোর জবাব নেতিবাচক, অর্থাৎ নিষেধাজ্ঞাগুলো কাজ করছে না। বাস্তবতা হলো রাশিয়ার অর্থনীতি সব G7-এর চেয়েও ভালো করেছে এবং এখনও করছে। 2022 সালের 22শে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার ঢল নামতে শুরু করেছে। বিদেশি ব্যাংকে গচ্ছিত $300 বিলিয়ন মূল্যের রাশিয়ার রিজার্ভ জব্দ করা হয়েছে, সিজ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং সব আমেরিকান মিত্র দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। রাশিয়ার তেল এবং গ্যাসের বৃহত্তম বাজার ইইউ রাশিয়া থেকে আমদানি বন্ধ করে দিয়েছে, যা রাশিয়ার রাজস্বে ব্যাপক পতন ঘটাবে বলে মনে করা হয়েছিল। রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করার প্রতিক্রিয়ায় রাশিয়া তাদের দেশে কাজ করা বিদেশি কোম্পানির স্থাপনাগুলো দখল করে নেয় এবং স্থানীয় ক্রেতাদের কাছে সেগুলো বিক্রি করে, যারা সেগুলোর নতুন নাম দিয়েছে। উদাহরণস্বরূপ ম্যাকডোনাল্ড বর্তমানে কুচনা ই তোচকা নাম নিয়ে চলছে। এর কর্মী সংখ্যা 62,000। উল্লেখ্য, যেসব কোম্পানি রাশিয়া থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, শুধু তাদের সম্পদই বাজেয়াপ্ত করেছে রাশিয়া। কম্পিউটার চিপ এবং অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় অন্যান্য যন্ত্রাংশ আমদানির ওপর রাশিয়া ব্যাপকভাবে নির্ভরশীল। এই ধরনের আমদানির ওপর নিষেধাজ্ঞা রাশিয়ার অস্ত্র উৎপাদনের ক্ষমতাকে খর্ব করবে বলে আশা করা হয়েছিল। নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া রপ্তানি এবং আমদানি সংক্রান্ত দুটো কৌশল গ্রহণ করেছে বলে জানতে পারা যায়। ভোক্তা পণ্যে পাওয়া রান অব দ্য মিল
কম্পিউটার চিপ এবং ক্ষুদ্র যন্ত্রাংশ আমদানি শুরু করে রাশিয়া, যা মূলত মার্কিন নির্মাতাদের কাছ থেকে আসে, কিন্তু সেগুলো আবার রপ্তানি নিষেধাজ্ঞার বাইরে। রাশিয়া তৃতীয় পক্ষের নেটওয়ার্কও ব্যবহার করেছে, যাদের ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, ড্রোন ইত্যাদি তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ যারা উৎপাদন করে তাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। উদাহরণস্বরূপ ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্য অভিযোগ করেছে যে কিছু ভারতীয় ব্যবসায়ী তাদের কাছ থেকে ওই সব যন্ত্রাংশ আমদানি করে রাশিয়ার কাছে বিক্রি করেছে। তেল রপ্তানির ক্ষেত্রে রাশিয়া শ্যাডো ভেসেল তথা ছায়াজাহাজ ব্যবহার করছে। একটা শ্যাডো ভেসেল রাশিয়া থেকে তেল বহন করে সমুদ্রের মাঝখানে যায় এবং তারপর একটা নামাঙ্কিত এবং বিমাকৃত জাহাজে তেল স্থানান্তর করে। রাশিয়া এইভাবে ধূম্রজাল তৈরি করছে যাতে কেউ বুঝতে না পারে যে তেল কোথা থেকে আসছে, এবং পশ্চিমাদের আরোপ করা $60 মূল্যসীমা মানে প্রাইস ক্যাপ এড়াতে পারছে। এইভাবে যারা রাশিয়ার তেল কেনে তাদের মধ্যে আমেরিকার কিছু মিত্র দেশ পর্যন্ত রয়েছে। আমরা মার্কিন আধিপত্যের উপরই উক্ত পটভূমির ইতিহাস এবং আজকের রাশিয়ার গল্পের মধ্যে একটা সাদৃশ্য খুঁজে পাই। রাশিয়া যুদ্ধ অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে এবং আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো রাশিয়া তার জিডিপির 6% সামরিক এবং প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে, যা রাশিয়ার অর্থনীতির প্রধান চালক হয়ে উঠেছে। শিল্প উৎপাদন 60 থেকে 65% বেড়েছে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লম্ফন ঘটিয়েছে। নিষেধাজ্ঞার কারণে রুবলের মূল্য 40% হ্রাস পেয়েছিল, কিন্তু রাশিয়া অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। কেন্দ্রীয় ব্যাংক প্রথমে যে কাজ করেছে তা হলো তার পলিসি রেট বৃদ্ধি করা এবং মূলধনের বহিঃপ্রবাহ ঠেকাতে মূলধন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। এতে রুবলের পতন রোধ করা গিয়েছে। মুদ্রা স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রথমেই পলিসি রেট 11.5% পয়েন্ট বাড়িয়ে দিয়েছে। সুদ হার বেশ কয়েকবার বাড়িয়েছে। সর্বশেষ বৃদ্ধির হার ছিল 20। পুঁজি নিয়ন্ত্রণ নিশ্চিত করতে শেয়ার বাজারও বন্ধ করে দিয়েছিল রাশিয়া। এখন রাশিয়ার রুবল বেশ শক্তিশালী। ইউক্রেন আক্রমণের দিন অর্থাৎ 2022 সালের 22 ফেব্রুয়ারি ডলার রুবল বিনিময় হার ছিল 81 এবং এখন তা প্রায় 91। আবার সামরিক খাত বিপুল কর্মসংস্থান সৃষ্টি করেছে। ফলস্বরূপ সোভিয়েত ইউনিয়নের পতনের পর বেকারত্বের হার এখন সর্বনিম্ন, আর ক্রয় ক্ষমতা বাড়ার সঙ্গে মূল্যস্ফীতি স্বাভাবিকভাবেই বেশি হওয়ারই কথা। রাশিয়াকে গ্লোবাল পেমেন্টস ক্লিয়ারিং সিস্টেম SWFT থেকে বহিষ্কার করা হয়েছে, যা রপ্তানির এবং আমদানির জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক লেনদেন থেকে দেশটাকে নিষ্ক্রিয় করেছে। রাশিয়া সরাসরি রুবলের সঙ্গে তাদের মুদ্রা বিনিময়ের জন্য বাণিজ্য অংশীদারদের শর্ত দিয়ে এই বিপর্যয় কাটিয়ে উঠেছে। কিছু লেনদেন, বিশেষ করে রাশিয়া এবং চীনের মধ্যে সিস্টেম ফর ট্রান্সফার অফ ফিনান্সিয়াল মেসেজ, যাকে বলে SPFS, ক্রস বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম CIPS, এবং রাশিয়ার দেশীয় মির পেমেন্ট কার্ডও ব্যবহার করা হচ্ছে। যে পশ্চিমারা রাশিয়াকে পঙ্গু করতে চেয়েছিল, এখন অর্থনীতির অনেক সূচকে তারাই রাশিয়া থেকে পিছিয়ে পড়েছে। 2023 সালে রাশিয়ার মূল্যস্ফীতি 5.86%, যুক্তরাজ্য 6.72% এবং জার্মানির 5.95% তুলনায় কম ছিল। 2023 সালে রাশিয়ায় বেকারত্বের হার ছিল 3%, যা G7 দেশগুলোর মধ্যে শুধু জাপানের 2.55% চেয়ে বেশি, যেখানে ফ্রান্স ছিল 7.3%। 2023 সালে প্রবৃদ্ধি ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্রে 3% কম, কানাডা এবং জাপানে 2% কম, ফ্রান্স, ইতালি এবং ব্রিটেন মানে যুক্তরাজ্যে 1% কম এবং জার্মানিতে ছিল ঋণাত্মক, যেখানে রাশিয়ায় 3.6%। 2024 সালে প্রবৃদ্ধি যুক্তরাষ্ট্রে 2.1% এবং ইউরো অঞ্চলে 0.9% এবং রাশিয়ায় 2.6% হবে বলে IMF পূর্বাভাস দিয়েছে। এসবের অর্থই হলো রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার প্রকোপ থেকে নিজেকে বেশ ভালোভাবেই রক্ষা করেছে। অনেক ভাষ্যকার বা গবেষক বলতে চান যে রাশিয়ার অর্থনীতি এখন একটা যুদ্ধের অর্থনীতি এবং এর প্রবৃদ্ধির কারণ সামরিক খাতে ব্যাপকভাবে নিযুক্ত নাগরিকদের উচ্চ ব্যয় এবং এই প্রবৃদ্ধি হবে ক্ষণস্থায়ী। আমি এই ধারণার সঙ্গে একমত নই। আমরা যদি মার্কিন অর্থনীতির ইতিহাসের দিকে তাকাই, দেখতে পাবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী স্থবিরতার পর
তৎকালীন সরকার তথাকথিত মিলিটারি কেইনসিয়ানিজম তত্ত্ব অনুসরণ করেছিল। এটা আসলে 1950 সালে প্রণীত NHC 68 শিরোনামের গোপন জাতীয় নিরাপত্তা পরিকল্পনার বাস্তবায়ন, যাকে গানজ অ্যান্ড বাটার অ্যাপ্রোচ হিসাবে উল্লেখ করা হয়। এই নীতির কারণে পেন্টাগনের অস্ত্র বিক্রি 1950 সালের $14.8 বিলিয়ন থেকে 1951 সালে $51.1 বিলিয়ন উন্নীত হয়, যা জিডিপির 15.1%। জিডিপিতে এই উল্লম্ফন এবং পরবর্তীকালের রাজস্ব বৃদ্ধি আমেরিকা যুক্তরাষ্ট্রকে অন্যান্য খাতেও একটা শক্তিশালী শিল্প ভিত্তি তৈরি করতে সাহায্য করে এবং এটা অর্থনৈতিক উন্নয়নের এবং বিশ্বে তাদের আধিপত্যের পটভূমিরও ইতিহাস হয়ে ওঠে। আমরা মার্কিন আধিপত্যের উপরিউক্ত পটভূমির ইতিহাস এবং আজকের রাশিয়ার গল্পের মধ্যে একটা সাদৃশ্য খুঁজে পাই। রাশিয়া যুদ্ধ অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে এবং আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো রাশিয়া তার জিডিপির 6% সামরিক এবং প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে, যা রাশিয়ার অর্থনীতির প্রধান চালক হয়ে উঠেছে। শিল্প উৎপাদন 60 থেকে 65% বেড়েছে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লম্ফন ঘটিয়েছে। পৃথিবী আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি যুদ্ধংদেহী হয়ে উঠেছে। সুতরাং ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পরেও রাশিয়া তার নতুন উদ্ভাবিত আধুনিক অস্ত্র রপ্তানির জন্য নতুন বাজার খুঁজে পেতে সক্ষম হবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো অস্ত্র রপ্তানি থেকে ক্রমবর্ধমান রাজস্ব দিয়ে রাশিয়া অন্যান্য খাতে একটা শিল্প ভিত্তি তৈরি করতে সক্ষম হবে। প্রকৃতপক্ষে ক্রিমিয়া অধিগ্রহণের পর রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় 2014 সাল থেকে রাশিয়া তার অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন এনেছে। নিষেধাজ্ঞার প্রভাব এড়াতে রাশিয়া আমদানি বিকল্প শিল্প গড়ে তুলেছে এবং অর্থনীতিতে বৈচিত্র্য এনেছে। এর অর্থ হলো 2022 সালে ইউক্রেনে আক্রমণের কারণে পশ্চিমা অবরোধের জন্য রাশিয়া আগে থেকেই প্রস্তুত ছিল। এটা কিন্তু মনে রাখতে হবে। যাই হোক, আমরা চাই না রাশিয়া আরেকটা আধিপত্যবাদী শক্তি হিসাবে বেড়ে উঠুক। আমরা পৃথিবীর সব শান্তিকামী মানুষ চাই, সমস্ত শান্তিকামী মানুষ চাই একটা বহু মেরু বিশ্ব, যা সব দেশের জন্য সমান গুরুত্ব এবং সমান সুযোগ নিশ্চিত করবে। একদম শেষে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধে 7টা করা হয়েছে, যে কথা আমরা বলেও আসছি। প্রতিদিনই আমরা এই ঘোষণাটা করে আসছি। তার বদলে প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট 10টা খবর। সন্ধ্যা 7টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং তার সাথে জাতীয় প্রতিবেদনও। যেটা কম বেশি রাত 10টায় প্রকাশ করা হতো, এখন সেটা সন্ধ্যে 7টায় প্রকাশ করা হচ্ছে। এখন প্রতিদিন থাকছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট, থাকছে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের লাইভ সম্প্রচার। এসব কিছু পেতে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করুন। আর অনুরোধ করব, সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীক চ্যানেলের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন। কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না। আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্য কয়েক মাস হলো রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায়। ফলে বেশিরভাগ দর্শকের কাছেই এখন চ্যানেলের বা যে কোনো পেজের ভিডিও পৌঁছাচ্ছে না। তাই বলবো, নিউজ নির্ভীক নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আবার বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।